লর্ড উইলিয়াম বেন্টিং ঔপনিবেশিক ভারতের এক ব্রিটিশ সৈনিক, তারপর রাষ্ট্রনায়ক এবং সর্বোপরি একজন বিশিষ্ট ঔপনিবেশিক প্রশাসক, ভারতের গভর্নর জেনারেল। তিনি বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন প্রথমে, পরে ভারতের গভর্নর জেনারেল হিসেবে দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন করেন। আজকের ভিডিওতে আপনাদের বলবো ঔপনিবেশিক ভারতের ইংরেজ প্রশাসক লর্ড উইলিয়াম বেন্টিংয়ের বর্ণময় জীবন বৃত্তান্ত। তার সময়কালে তিনি শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের আর্থিক সংস্কারই করেননি, বরং সামাজিক ও শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আসুন শুনে নেওয়া যাক তার প্রাথমিক জীবন এবং পরবর্তী জীবন ঔপনিবেশিক প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজসমূহ। লর্ড উইলিয়াম বেন্টিং ইংল্যান্ডের বাকিংহামশায়ারে জন্মগ্রহণ করেন 14 সেপ্টেম্বর 1774 সালে। তিনি ছিলেন তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম ক্যাভেন্ডিশ ও ডরোথি বেন্টিংয়ের দ্বিতীয় সন্তান। লর্ড উইলিয়াম বেন্টিং 28 জানুয়ারি 1791 সালে 16 বছর বয়সে রাজকীয় বাহিনীর কোলসিস্ট্রম গার্ড রেজিমেন্টে যোগদান করেন। 4 আগস্ট 1792 সালে দ্বিতীয় ড্রাগন রেজিমেন্টে তিনি ক্যাপ্টেন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান। 6 এপ্রিল 1793 সালে তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছিলেন। 29 মার্চ 1794 সালে তিনি মেজর হিসাবে যোগদান করেন। একই বছর জুলাই মাসে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে 24 ড্রাগন রেজিমেন্টে সদস্য হন। 9 জানুয়ারি 1798 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কর্নেল পদে পদোন্নতি পেয়েছিলেন। 1803 সালে কিছুটা আকস্মিকভাবেই ব্রিটিশ ভারতের মাদ্রাজের গভর্নর নিয়োগ করা হয় লর্ড উইলিয়াম বেন্টিংকে। 1805 সালের 1 জানুয়ারি তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি করা হয়। বেন্টিংয়ের শাসনকাল মোটামুটি সফল ছিল। 1806 সালে ভেলোরে সংঘটিত এক বিদ্রোহের সূত্র ধরে তার শাসনকালের পরিসমাপ্তি হয় মাদ্রাজে। সামরিক বাহিনীতে ভারতীয় সৈনিকদের তাদের দেশীয় পোশাক পরিধানের ওপর এক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। 1807 সালে লর্ড উইলিয়াম বেন্টিংকে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উপদ্বীপের যুদ্ধে যোগদানের পর বেন্টিংকে সিসিলি দ্বীপের ব্রিটিশ বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছিল। 3 মার্চ 1811 সালে তাকে সম্মানজনক লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি করা হয়। 1814 সালে বেন্টিং ব্রিটিশ এবং সিসিলির বাহিনী নিয়ে জেনোয়া অবতরণ করেন। সেখানে তিনি কিছু উদারনীতি অনুসরণ করায় ব্রিটিশ সরকার এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। 1815 সালে বেন্টিংকে পুনরায় প্রত্যাহার করা হয় সেখান থেকেও। মাদ্রাজের গভর্নর হিসাবে 1803 সালে তিনি প্রথম ভারতে আসেন। 1806 সালে ভেলোরে সিপাহীদের বিদ্রোহের কারণে 1807 সালে তাকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। প্রায় 2 দশক পর তাকে বাংলার গভর্নর জেনারেল নিয়োগ করা হয় এবং তিনি 1828 সালে দায়িত্বভার গ্রহণ করেন। 1833 সালের সনদ আইন বা চার্টার অ্যাক্ট দ্বারা পরে তার পদবীকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে পুনরাখ্যায়িত করা হয়। কোর্ট অফ ডাইরেক্টরেটস বেন্টিংকে সমর্থনও করেছিলেন, কারণ তিনি শান্তি, শৃঙ্খলা ও মিতব্যয়িতার ধ্বজাধারী ছিলেন। ভারতে তার প্রশাসন শান্তিপূর্ণ কার্যাবলীর জন্য বিশিষ্টতা অর্জন করেছিল। লর্ড উইলিয়াম বেন্টিং সাধারণত হস্তক্ষেপ না করা এবং অনাক্রমণের নীতি অনুসরণ করেছিলেন, কিন্তু 1831 সালে মহীশূর অনেক দিন যাবৎ চলতে থাকা কুশাসনে ওই রাজ্যটিকে ব্রিটিশ প্রশাসনে আনতে তাকে বাধ্য হতে হয়। বেন্টিং তার নিজস্ব আদর্শবাদী মতে বিশ্বস্ত থেকেই ভারতীয় সাম্রাজ্যের অবস্থা অনুধাবন, প্রশাসন যাচাই করে দেখা, সেনাবাহিনী পরিদর্শন এবং সকল ক্ষেত্রে সংস্কার সাধনে মনোনিবেশ করেন। প্রধান সেনাধ্যক্ষ হিসাবে তিনি সকল সেনানিবাস পর্যবেক্ষণে যান এবং বেসামরিক ও সামরিক চাকরির ক্ষেত্রে শৃঙ্খলা এবং মিতব্যয়িতা জোরদার করতে পদক্ষেপ করেন। তিনি বাট্টা অর্থাৎ সৈন্যরা সক্রিয় চাকরিতে থাকার সময় যে ভাতা পেত তা তিনি কমিয়ে দিয়েছিলেন এবং এভাবে 1.5 মিলিয়ন পাউন্ড সাশ্রয় করে কোষাগারকে উদ্বৃত্ত দেন। বেন্টিং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন এবং সেখানে রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন। কর্নওয়ালিস কর্তৃক প্রতিষ্ঠিত প্রাদেশিক অ্যাপিল এবং সার্কিট কোর্টসমূহ, যা দীর্ঘসূত্রিতা পদ্ধতির দ্বারা প্রচুর পরিমাণ মামলাকে বিলম্বিত করতে অনেকাংশে দায়ী ছিল, বেন্টিং তা বিলুপ্ত করেন। সর্বনিম্ন গ্রেড ব্যতি রেখে ভারতীয়দের বিচারক হিসাবে নিয়োগকেও কর্নওয়ালিস প্রতিরোধ করেছিলেন। অনেক ভারতীয়কে নিম্ন পদস্থ বিচারক হিসাবে নিয়োজিত করে বেন্টিং এই পদ্ধতিটির সংস্কার করেন। ভারতীয় বিচারকদের এখতিয়ার ও বেতন বৃদ্ধি করা হয়।
কালেক্টর এবং ম্যাজিস্ট্রেটদের কার্যাবলী তদারকি করতে তিনি বিভাগীয় কমিশনারের পদ সৃষ্টি করেন। এর ফলে ফার্সি স্থলে নিম্ন আদালতে স্থানীয় ভাষা এবং উচ্চ আদালতে ইংরেজি ভাষার প্রচলন হয়। তিনি জেলা ম্যাজিস্ট্রেটের পদ জেলা কালেক্টরের পদের সঙ্গে যুক্ত করেন এবং ভারতীয়দেরকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদের মতো নির্বাহী পদে নিয়োগ করেছিলেন। নিম্ন আদালতে মাতৃভাষা ব্যবহারের অনুমতি দানের ফলে ন্যায় বিচার সকল শ্রেণীর লোকের নিকটই সহজলভ্য হয়েছিল। উচ্চ আদালতে ও সরকারি কাজকর্মে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন ইংরেজি অধ্যয়নকে উৎসাহিত করে এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তার লাভ করে। ভারতীয় আধুনিক ধারায় শিক্ষিত করার মানসে টমাস বেরিংটন ম্যাকলে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্যের ধারণাসমূহ ছড়িয়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। তদনুসারে লর্ড বেন্টিং ইংরেজি ভাষা এবং বিজ্ঞান পাঠকে উৎসাহিত করার পদক্ষেপ নেন। অনেক জায়গায় স্কুল খোলা হয় এবং ভারতীয় ডাক্তারদের উপযুক্ত করে গড়ে তুলতে 1835 সালে কলকাতায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। এরপর বেন্টিং সমাজ সংস্কারে মনোনিবেশ করেন এবং হিন্দুদের মধ্যে দাম্পত্যের পবিত্র কর্তব্যের আদর্শ বলে দীর্ঘকাল যাবৎ পরিগণিত প্রথা মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবাদের পুড়ে মরার সতীদাহ প্রথা বিলোপ করেন তিনি। বেন্টিং এই প্রথাটিকে বেআইনি ঘোষণা করেন এবং কঠোরভাবে এর চর্চাকে দমন করেন, যদিও অনেক গোঁড়া হিন্দু এটিকে তাদের ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে করেছিলেন। বেন্টিং দুর্ধর্ষ ঠগী দস্যুদের দমন করতেও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দুষ্কৃতকারীর দল ঠগীরা গোপনে ব্যবসায়ী অথবা তীর্থযাত্রীর ছদ্মবেশে দেশময় ঘুরে বেড়াতো। তারা অরক্ষিত পথচারীদের ওপর হানা দিয়ে তাদের সর্বস্ব অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করত। তারা ভারতের মধ্যবর্তী অঞ্চলে ভয়াবহ বিপদের কারণ ছিল। লুণ্ঠিত দ্রব্যে ভাগ বসাতে শক্তিশালী ভূস্বামীরা প্রায়শ তাদের পৃষ্ঠপোষণ করতেন। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে কর্নেল উইলিয়াম স্লিম্যান তাদের মূল উৎপাটন করতে সফল হন। উইলিয়াম বেন্টিং গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া এবং শিশু হত্যাও নিবারণ করেছিলেন। বিশেষ করে সেই সময় রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশে কন্যা বলিদানের প্রথা ছিল, সেই প্রথাও বেন্টিং বিলোপ করেন। তার শাসনামলে 1833 সালে কোম্পানির সনদ আরও 20 বছরের জন্য নবায়ন করা হয়, যা অন্য সকল বিষয়ের মধ্যে চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোম্পানির একচেটিয়া অধিকার বিলোপ করে। তখন থেকে কোম্পানি একটি স্বতন্ত্র প্রশাসনিক সংস্থায় পরিণত হয়। এটি বাংলার গভর্নর জেনারেল উপাধিকেও ভারতের গভর্নর জেনারেলে রূপান্তরিত করে। লর্ড উইলিয়াম বেন্টিং দূরদৃষ্টি সম্পন্ন মনের অধিকারী ছিলেন এবং অবাধ বাণিজ্যকে উৎসাহিত করতে তিনি ট্রানজিট কর বিলোপ করেন। নদী ও সমুদ্রে বাষ্পচালিত যানবাহনের উন্নয়ন করেন। চা ও কফি চাষ এবং লৌহ ও কয়লা উৎপাদনে পৃষ্ঠপোষকতা করেন। রাস্তাঘাট, জল নিষ্কাশন, সেচ ব্যবস্থার একটি নেটওয়ার্ক গড়ার পরিকল্পনাও তিনি করেছিলেন। তার উদারবাদী ধারণাসমূহ সংস্কারমূলক কার্যাবলীর জন্য লর্ড উইলিয়াম বেন্টিং ভারতীয়দের প্রশংসা অর্জন করেন। 1803 সালে লর্ড উইলিয়াম বেন্টিং লেডি মেরিকে বিবাহ করেন। তাদের কোনো সন্তান ছিল না। লর্ড উইলিয়াম বেন্টিং 17 জুন 1839 সালে 64 বছর বয়সে প্যারিসে দেহ রাখেন। লেডি মেরি মারা যান 1843 সালে। তাদের দুজনকেই লন্ডনের বেন্টিং পরিবারের পারিবারিক সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন ঔপনিবেশিক ভারতের অন্যতম একজন ব্রিটিশ প্রশাসক, ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।